টি-20 বিশ্বকাপের এক সহ-আয়োজক শ্রীলঙ্কার বিদায় হয়ে গেল টুর্নামেন্ট থেকে। সেমিফাইনালের আগে সুপার এইটসেই 2 ম্যাচ খেলেই শেষ ম্যাচটা খেলার আগেই আরেক হোস্ট ভারতেরও তো কাপাকাপি অবস্থা। আর সাবকন্টিনেন্টের অন্য যে দল পাকিস্তান, তাদেরও তো প্রায় খতম, টাটা বাই বাই হওয়ার মতো একটা সমীকরণের সামনে তারা দাঁড়িয়ে রয়েছে। তবে আমি যতটা কঠিন ভেবেছিলাম পাকিস্তানের সমীকরণটা, দেখলাম যে অতটা কঠিন তাদের না, মানে পসিবল। কঠিন তো বটেই, কিন্তু সেইটা আসলে রিয়েলিস্টিক্যালি পসিবল। আজকে নিউজিল্যান্ড যখন শ্রীলঙ্কাকে হারিয়ে দিল 61 রানের বিশাল ব্যবধানে, তাতে করে এই গ্রুপটা তো আর ভারতের গ্রুপ না, ভারতের গ্রুপ আলাদা, কিন্তু যেহেতু সহ-আয়োজক শ্রীলঙ্কা, তারা সুপার এইটসের প্রথম ম্যাচটাতেও হেরে গেছে, দ্বিতীয় ম্যাচটাতেও হেরে গেল, ফলে তাদের আর টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার কোনো সম্ভাবনার জায়গাটা নেই। ভারতের সম্ভাবনা অনেক, যদি কিন্তু উপরে নির্ভরশীল, সেটার অনেক ইকুয়েশন রয়েছে, সেটা নিয়ে তো আলাদা ভিডিও করেছে। কিন্তু শ্রীলঙ্কার এই বিদায় এবং পাকিস্তানের সামনে এখন আসলে এক্স্যাক্টলি কোন ইকুয়েশনের জায়গাটা রয়েছে। নিউজিল্যান্ড প্রায় যে তারা মানে এই ম্যাচটা জেতাতে তারা যে সেমিফাইনালের ইকুয়েশনে প্রবলভাবে, প্রায় তো না, প্রবলভাবে যে তারা চলে আসলো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়ে এই আলোচনাটা করছি। দেখুন, টার্নিং পয়েন্টে যাওয়ার আগে আমি একটু ইকুয়েশনটা বলি, সেটা বললে বিষয়টা বুঝতে খুব সহজ হবে, সুবিধা হবে। এই গ্রুপে ইংল্যান্ড নিজেদের প্রথম 2টা ম্যাচ সুপার এইটসে জিতেছে, তাদের 4 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসাবে টি-20 ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। নিউজিল্যান্ডের ইকুয়েশনটা হচ্ছে গিয়ে, প্রথম ম্যাচটা পাকিস্তানের সঙ্গে বৃষ্টিতে ভেসে গিয়েছে, এই ম্যাচটা তারা শ্রীলঙ্কাকে হারালো, তাদের পয়েন্ট 3। পাকিস্তান 2 ম্যাচ খেলেছে, তারা নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে, পরের ম্যাচটা তারা হেরে গিয়েছে ইংল্যান্ডের কাছে, তাদের পয়েন্ট 1। এবং শ্রীলঙ্কা 2 ম্যাচ খেলে 2টাই হেরেছে, তাদের পয়েন্ট 0। ফলে শ্রীলঙ্কা লাস্ট ম্যাচটা যে পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচ যদি পাকিস্তানের সঙ্গে তারা জেতেও, তাদের 2 পয়েন্ট হবে। তো অলরেডি তো 4 পয়েন্ট ইংল্যান্ডের রয়েছে, 3 পয়েন্ট নিউজিল্যান্ডের রয়েছে, ফলে শ্রীলঙ্কা ওই ম্যাচ জিতলেও কোনো লাভ হবে না। আর ইংল্যান্ড তো থ্রু করে ফেলেছে, সেমিফাইনাল উঠে গিয়েছে। এখন এই গ্রুপ থেকে সেকেন্ড দল হিসেবে সেমিফাইনালে যাবে নিউজিল্যান্ড অথবা পাকিস্তান। এই 2টা দলের সামনে ইকুয়েশনটা কি? নিউজিল্যান্ডের 3 পয়েন্ট রয়েছে, তারা যদি শুক্রবার যেই ম্যাচটা রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচ যদি তারা জিতে, তাহলেই তারা সেমিফাইনালে চলে যাবে। 3 পয়েন্টের সঙ্গে 2 পয়েন্ট যোগ হয়ে তাদের 5 পয়েন্ট হয়ে যাবে। পাকিস্তানের তো আর 5 পয়েন্ট হওয়ার উপায় নেই, পাকিস্তানের সর্বোচ্চ 3 পয়েন্ট হতে পারে। ফলে ওই ম্যাচটা তারা জিতলে তাদের ওই সেমিফাইনালে তারা থ্রু করবে। ইনফ্যাক্ট বৃষ্টির কারণে যদি এই ম্যাচটা ভেসেও যায়, তাহলেও তাদের 3 পয়েন্টের সঙ্গে 1 পয়েন্ট যোগ হবে, 4 পয়েন্ট হবে। ফলে তখনও যেহেতু বৃষ্টি এইটার একটা রোল প্লে করছে, পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে, ফলে ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে যায়, তো সেক্ষেত্রেও নিউজিল্যান্ড থ্রু করবে, পাকিস্তানের আর কোনো চান্স থাকবে না। পাকিস্তানের একমাত্র চান্স শুক্রবারের ম্যাচে নিউজিল্যান্ড যদি হেরে যায় ইংল্যান্ডের কাছে, সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড 3 পয়েন্টেই থাকবে। পাকিস্তান তখন শনিবারের ম্যাচটাতে শ্রীলঙ্কাকে হারাতে হবে। শ্রীলঙ্কাকে যদি তারা হারাতে পারে, তাদের ওই 1 পয়েন্টের সঙ্গে আরও 2 পয়েন্ট যোগ হয়ে 3 পয়েন্ট হয়ে যাবে। ফলে এই 2টা ম্যাচের কোনো একটা ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে আর পাকিস্তানের কোনো চান্স নেই। এবং যদি রেজাল্টটা নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলেও পাকিস্তানের কোনো চান্স নেই। চান্স পাকিস্তানের একমাত্র রয়েছে যদি শুক্রবারের ম্যাচে নিউজিল্যান্ড হেরে যায় ইংল্যান্ডের কাছে, তারা 3 পয়েন্টটাতেই থাকবে। সেক্ষেত্রে শনিবারের ম্যাচে পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাদেরও 3 পয়েন্ট হবে। নিউজিল্যান্ড এবং পাকিস্তান তখন এই 2টা দলের মধ্যে নেট রান রেট যাদের ভালো, তারাই সেমিফাইনালে চলে যাবে ইংল্যান্ডের গ্রুপ সঙ্গী হিসাবে। নেট রান রেটের এই জায়গাটাতেও কিন্তু নিউজিল্যান্ড অনেকখানি এগিয়ে আছে। আজকের জয়ের পরে তাদের নেট রান রেট হচ্ছে গিয়ে +3.050, আর পাকিস্তানের নেট রান রেট হচ্ছে -0.461। এখন নেট রান রেটের এই অবস্থাটা দেখে আমি মনে করেছি যে লাস্ট ম্যাচে এই যে সব কিছু যদি পাকিস্তানের ফরেও আসে, নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকে যাওয়াটা আসলে অনেক কঠিন হবে। হ্যাঁ, অনেক কঠিন, কিন্তু আমি যতটা কঠিন ভেবেছিলাম ততটা কঠিন আবার না। আমি দেখলাম যে একটা ইকুয়েশনে ক্রিকইনফোতে দিয়েছে, সেখানে বলছে ধরেন নিউজিল্যান্ড যদি ম্যাচটা ইংল্যান্ডের কাছে হেরে যায় 20 রানে, তখন পাকিস্তান শ্রীলঙ্কাকে 50 রানে হারালে হবে। নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে হেরে যায় ধরেন 35 রানে, তখন পাকিস্তান শ্রীলঙ্কাকে 35 রানে হারালে হবে। মানে মোটামুটি এই 2টা ম্যাচের রানের ব্যবধান, রানের হিসাব করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে, 70 রানের মতো যদি এরকম ব্যবধানের জায়গাটা হয়, নিউজিল্যান্ডের পরাজয় এবং পাকিস্তানের জয়, সেই ক্ষেত্রে পাকিস্তান নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকে
সেমিফাইনালে যাবে। যাক, এগুলো তো অনেক ইকুয়েশন, অনেক যদি কিন্তু ব্যাপার রয়েছে। সেই জায়গাটাতে যে পাকিস্তানকে ঠেলে দিয়েছে এবং নিউজিল্যান্ড যে এই সেমিফাইনাল রেসে প্রবলভাবে চলে এসেছে, শ্রীলঙ্কাকে বিদায় করে দিয়ে আরেক কো-হোস্ট ভারতকে আরও একটু, মানে যেহেতু কো-হোস্ট সেই হিসাবে একটুখানি তাদেরকে মনে করিয়ে দিয়ে সেইখানটাতে টার্নিং পয়েন্টের জায়গা কোনটা? এই ম্যাচটাতে একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা জিতবে, সহজেই জিতবে। না, তারা যখন রান চেস করতে নেমেছে, 168 রান তারা করতে নেমেছে, তখন না, এখানটাতে ধরেন প্রথম বলটাতেই পাথম নিসাঙ্গা, ইনফর্ম ব্যাটসম্যান, তাকে ম্যাট হেনরি আউট করে দিয়েছেন এবং সেইখান থেকে যে তাদের স্ট্রাগল শুরু হয়েছে ব্যাটিংয়ের শুরুতে, সারপ্রাইজিংলি নিউজিল্যান্ডের বোলারদের সামনে, স্পেশালি তাদের স্পিনারদের সামনে এত হাসফাস শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা করেছিলেন যে যেইটা দেখার জন্য একটু অদ্ভুত লাগছিল। ধরেন তারপরেও তাদের 2টা উইকেট গিয়েছে 8 ওভারে, তাদের রান 30ও হয়নি। 9th ওভারে বল হাতে তুলে নিলেন রাচিন রবীন্দ্র, যিনি পার্ট টাইম স্পিনার। তিনি তার প্রথম 2টা লিগ্যাল ডেলিভারিতে 2 উইকেট তিনি তুলে নিলেন। 2টা স্ট্যাম্পিং তিনি ওই জায়গাটাতে হয়ে গেল এবং সেইখানটাতে কুশাল মেন্ডিস এবং পবন রাতনায়কে, এবং সেই 2 স্ট্যাম্পিংয়ের পরে দেখা গেল যে 9th ওভারে 8.2 ওভারে শ্রীলঙ্কার রান হচ্ছে 4 উইকেটে 29। তো তাতেই কি তারা অনেকখানি পিছিয়ে গেছে না? ধরেন 10 ওভার শেষে তাদের রান 4 উইকেটে 45। এখন শেষ 10 ওভারে তখন আরো 124 রান করতে হবে। সো শ্রীলঙ্কা আর ওই আস্কিং রেটের সাথে পাল্লা দিয়ে পারেনি, বরং নিউজিল্যান্ডের বোলাররা, স্পেশালি তাদের স্পিনাররা, তারা 20 ওভারের মধ্যে 17 ওভার স্পিন বোলিং করিয়েছে। তাদের বিপক্ষে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ধুকতে 107 পর্যন্ত যেতে পেরেছে। 61 রানে হারটা হয়ে গেছে শ্রীলঙ্কার, এবং সেইখানটাতে রাচিন রবীন্দ্র তিনি 4 উইকেট পেয়ে গেছেন। রাচিন রবীন্দ্র পার্ট টাইম স্পিনার, 4 উইকেট পেয়েছেন। অথচ একটা সারপ্রাইজিং স্ট্যাট হচ্ছে, জাসপ্রীত বুমরা তিনি কখনো টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 4 উইকেট পাননি। অথচ এই ফরম্যাট কেন, সব ফরম্যাটেই তিনি সর্বকালের সেরাদের ছোট্ট তালিকাতে আর কি থাকার দাবিদার, টি-20 ফরম্যাটেও তো বটেই। অথচ তিনি কখনো 4 উইকেট পাননি। জাসপ্রীত বুমরা, রাচিন রবীন্দ্র 4 উইকেট তিনি পেয়ে গেলেন। ফলে এই ইনিংসটাতে শ্রীলঙ্কা শুরু থেকেই যে ঢুকেছে, স্পেশালি ওই 9th ওভারে বোলিংয়ে এসে প্রথম 2টা লিগ্যাল ডেলিভারিতে রাচিন রবীন্দ্র 2 উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে যে 29 রানে 4 উইকেটে পরিণত করে নিলেন, এইটাকে একটা টার্নিং পয়েন্টের দাবিদার বলতে পারেন। আরও বেশি দাবিদার আসলে সত্যিকার অর্থে নিউজিল্যান্ডের তাদের ব্যাটিং ইনিংসের পরের হাফটা। দেখেন, নিউজিল্যান্ড তাদের ব্যাটিং ইনিংসের শুরুতে টিম সেইফার্ট, ফিন অ্যালেন ভালো স্টার্ট করার চেষ্টা করেছিলেন, ফ্লাইং স্টার্ট, এবং দুজনই হচ্ছে গিয়ে দ্রুতই আবার আউট হয়ে গেলেন। মাঝখান দিয়ে গ্লেন ফিলিপসও আউট হলেন এরপরে। তারপরেও গিয়ে তাদের যে ইনিংসে বিরাট বড় ধাক্কাটা এসেছে ওই 11 নম্বর ওভার, 12 নম্বর ওভার, ওই সময় 6 বলের মধ্যে তারা 3টা উইকেট হারিয়ে ফেলে, এবং ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে মাহিশ থিকসানা তিনি 2টা উইকেট, রাচিন রবীন্দ্র এবং মার্ক চ্যাপম্যানের উইকেট নিলেন এবং ড্যারেল ম্যাচেলকে আউট করে দিলেন দুর্দান্ত একটা ডেলিভারিতে ভাল্লা লাগে। তো ওই 6 বলের মধ্যে 3 উইকেট যে হারিয়ে ফেললো নিউজিল্যান্ড, তাতে করেই তাদের 84 রানে 6 উইকেটে পরিণত হয়েছে 12.1 ওভারে। সেই দলটা বাকি 7.5 ওভারে আরও 84 রান যোগ করেছে, এবং ওই একটা পার্টনারশিপেই মিচ সেন্টার তাদের ক্যাপ্টেন, এবং হচ্ছে গিয়ে ওই জায়গাটা থেকে তিনি স্পেশালি হচ্ছে গিয়ে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। ইনিংসের একেবারে লাস্ট বলে গিয়ে আউট হয়েছেন, কিন্তু তার আগে 26টা বলে খেলেছেন এবং সেই 26 বলে কত 47 রানের একটা যে ইনিংস খেলেছেন। অন্য প্রান্ত থেকে ওই সেট থেকে হচ্ছে সহায়তা ছিল, দুর্দান্ত একটা পার্টনারশিপ যে হয়েছে, সেই পার্টনারশিপে আসলে নিউজিল্যান্ড ম্যাচটা শ্রীলঙ্কার কাছ থেকে আবার তারা ম্যাচে ফিরেছে। আমি বলবো না 168 রান বিরাট কোনো রান, সেই রান তারা করে শ্রীলঙ্কা জিততেই পারতো না সেটা না, কিন্তু যেটা একসময় মনে হচ্ছিল যে 120-30 করবে, 84 রানে 6 উইকেট পড়ে গেছে। এই 100-র নিচে 6 উইকেট পড়ে যাওয়ার পর টি-20 ওয়ার্ল্ড কাপে হায়েস্ট স্কোর কিন্তু নিউজিল্যান্ড আজকে করলো সব দলের মধ্যেই। সো সেইটার কথা যদি বলেন, আর আরও স্পেশালি যদি বলেন, শেষ 4 ওভারে 70 রান, শেষ 4 ওভারে নিউজিল্যান্ড 70 রান নিয়েছে। 16 ওভার শেষে তাদের স্কোর ছিল 6 উইকেটে 98। সেই দলটা শেষ 4 ওভারে 70 রান নিয়ে 20 ওভার শেষে একেবারে 168 রানে পৌঁছে গিয়েছে। ফলে শ্রীলঙ্কাকে বিদায় করে দেবার এই ম্যাচে, নিউজিল্যান্ডকে সেমিফাইনালের রেসে ফিরিয়ে আনার এই ম্যাচে, পাকিস্তানের আরও একটু জটিল সমীকরণের সামনে তাদেরকে ফেলে দেওয়ার এই ম্যাচটাতে যেইখানে নিউজিল্যান্ড 61 রানে জিতেছে, তাতে আমার কাছে টার্নিং পয়েন্ট নিউজিল্যান্ডের বোলিং ইনিংসের শুরুর ওই অংশটা ছাপিয়ে, রাচিন রবীন্দ্র প্রথম 2টা লিগ্যাল ডেলিভারিতে 2টা উইকেট ছাপিয়ে আসলে এই নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের 7th উইকেট পার্টনারশিপ, স্পেশালি তাদের শেষ 4 ওভারের 70 রান তোলা। একমত কি হবেন আপনি আমার সঙ্গে? হওয়ার তো কথা নাকি?